হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটা একদমই বিপরীতধর্মী একটি গল্প। আমি আশা করছি সেই গল্পটি আপনাদের ভালো লাগবে, কেননা এই গল্পটায় একটু ভিন্ন রকম রহস্যের গন্ধ পাবেন আপনারা। যে কারণে অবশ্যই ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। এবং আপনাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই যে ছবিগুলো দেখছেন, এগুলো আমারই আঁকা। আসলে ছোটবেলা থেকে কখনোই ছবি আঁকাকে আমি পেশা হিসেবে চাইনি। এটা ছিল আমার নেশা, আর এটা কোনো সাধারণ নেশা নয়, রক্তের নেশা। যদিও সময়ের পরিবর্তনের ফলে এখন এটাই আমার পেশা হয়ে দাঁড়িয়েছে। আমার এক বন্ধু কলকাতারই একটি পত্রিকার সম্পাদক। বছর 7 আগে সে আমার আঁকা একটি ছবি নেয় এবং তার পত্রিকায় পাবলিশ করে। আর সেখান থেকেই সূচনা হয় ছবি আঁকাকে আমার পেশা হিসেবে নেওয়া। দিকে দিকে আমার নাম ছড়িয়ে পড়ে। অনেক বইয়ের লেখকরা আমার কাছে আসে নিজেদের বইয়ের জন্য প্রচ্ছদ তৈরি করতে। বেশ কয়েকজনকে শখের বশে ফ্রি করে দিলাম। তবে এক পর্যায়ে যারা আমাকে দিয়ে প্রচ্ছদ আঁকায় বা ছবি আঁকিয়েছে, তারা নিজেরাই জোর করে আমাকে একটা পারিশ্রমিক দিয়ে যায়। আর এভাবেই এই কয়েক বছর যাবৎ ছবি আঁকাই আমার জীবিকায় পরিণত হয়েছে। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়লাম ফুলতলায় যাওয়ার উদ্দেশ্যে। আজ ফুলতলায় আর্টিস্টদের একটা ইভেন্ট রয়েছে। সেখানে সারা ভারতবর্ষের অনেক আর্টিস্টই যোগদান করবে। যে কারণে কলকাতা থেকে অনেকটা দূরে হলেও আমিও আর থেমে থাকিনি। সাধারণত কলকাতা থেকে ফুলতলায় পৌঁছানোর রাস্তা হলো 5 থেকে 5.5 ঘন্টার। তবে সাধারণত আমার বাবার উত্তরাধিকার সূত্রে আমাকে দিয়ে যাওয়া এই গাড়ি দিয়ে ফুলতলায় পৌঁছাতে সর্বনিম্ন 6 ঘন্টা তো লাগবেই। আর রাস্তায় যদি জ্যাম থাকে বা আরও নানা সমস্যায় পড়তে হয়, তাহলে 7 ঘন্টাও লাগতে পারে। এরকম আরও নানা চিন্তা করতে করতেই আমি এগিয়ে যাচ্ছি। আমি কৈশোর থেকেই গাড়ি ড্রাইভ করতে পছন্দ করি, যে কারণে বাবার থেকে উত্তরাধিকার সূত্রে এই গাড়িটি পাওয়ার পর আমি আলাদা করে আর কোনো ড্রাইভার রাখিনি। সবার মতামত আমি খুব ভালোই গাড়ি চালাই, আমি ব্যক্তিগতভাবেও তাই মনে করি। আর সে আত্মবিশ্বাস থেকেই একা একা লং ড্রাইভ করার দুঃসাহস দেখিয়ে ফেলি। ফুলতলায় এসে পৌঁছালাম। সূর্য অতলে লুকাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই চাঁদ এসে উকি দেবে। সেই ইভেন্টে যেহেতু অনেক চিত্রশিল্পী থাকবে, তাই স্থানীয় চিত্রশিল্পীরা সেখানে নিজেদের ছবি বিক্রি করার জন্য বেশ কয়েকটা ছোট ছোট দোকান করলো। যদিও এটা খুব একটা প্রয়োজন ছিল না, তারপরেও আমি ব্যক্তিগতভাবে বিষয়টাকে পজিটিভলি নিলাম। আমি সেখানে গিয়ে দেখতে পেলাম আমার পরিচিত বেশ কিছু আর্টিস্ট রয়েছে। এদের মধ্যে অনেকেই ছবি এঁকে নিজেদের জীবিকা নির্বাহ করেন। যদিও একজন চিত্রশিল্পী হিসেবে আমার প্রচার প্রকাশনা অনেক পরে হয়েছে, কিন্তু আমি অনেক আগে থেকেই ছবি আঁকতাম। যে কারণে এই আর্টিস্টদের সঙ্গে আমার সম্পর্ক এবং পরিচয় অনেক আগে থেকেই। তাই আমরা কিছুক্ষণ গল্পগুজব করে নিচ্ছি। যেহেতু কলকাতা থেকে বিশেষ অতিথি হিসেবে গিয়েছি, তাই আমাকে ইভেন্টের মঞ্চে ডাকা হলো নতুন আর্টিস্টদের উদ্দেশ্যে দু একটা কথা বলার জন্য। যে কারণে আমি মাইকের সামনে বলতে শুরু করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ইভেন্টে আসার জন্য। তার সঙ্গে এই ইভেন্ট ক্রিয়েটরদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন। এই মুহূর্তে এই ইভেন্টে ভারতবর্ষের অনেক স্বনামধন্য চিত্রশিল্পীরাও রয়েছেন, তাই আমি শুরুতেই বলে নিচ্ছি, আমি কিছু ভুল বললে যেন তারা আমাকে ক্ষমা করে দেয়। আসলে আমরা যারা চিত্রশিল্পী, আমাদের একমাত্র অস্ত্র হলো রং তুলি। বিধাতা সৃষ্ট এই সৃষ্টি জগৎকে রং তুলির মাধ্যমে একটু নতুন করে রূপ দেওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য। আর যারা এই পবিত্র উদ্দেশ্যকে ধারণ করে এবং ভালোবেসে কাজ করে যাচ্ছে, তারাই আমার দৃষ্টিতে মূল চিত্রশিল্পী। এরকম আরও বেশ কিছু উপদেশমূলক কথা বললাম ইভেন্টের মঞ্চে দাঁড়িয়ে। সবশেষ সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে
আমি স্টেজ ছেড়ে দিলাম। এদিকে ইভেন্ট উপলক্ষে স্থানীয় আর্টিস্টরা যে স্টলগুলো দিয়েছে সেগুলোতে আমার একবার যাওয়া প্রয়োজন, কারণ এদিকের আর্টিস্টরা কেমন ছবি আঁকে সেগুলো আমাদের দেখা উচিত। যে কারণে আমি বেশ কয়েকটি স্টল ঘুরে দেখতে শুরু করলাম। এখনো পর্যন্ত তেমন কোনো আকর্ষণীয় চিত্র আমার চোখে পড়েনি, কিন্তু হঠাৎ করেই খানিকটা দূরে একটা স্টল আমার চোখে পড়ল। স্টলটা আমার চোখে পড়ল এই কথাটা ঠিক শুদ্ধ নয়, কেননা সেই স্টলের একটা ছবি আমার চোখে পড়েছে। সেই ছবিটা কালো ব্যাকগ্রাউন্ডে আঁকায়, সেটা দূর থেকেই আমার চোখে পড়েছে। কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা রঙে আর্ট করা। ছবিটা দেখে মনে হচ্ছিল ছবিটা আমাকে টানছে। ছবিটার তেমন কোনো থিম নেই, একটা অগোছালো পেন্টিং, তাও যেন কেমন আমার কাছে ভালো লাগছিল। মনে হচ্ছিল এই ছবিটা আমার নিয়ে যাওয়া উচিত। তবে এই ছবিটায় একটা ত্রুটি স্পষ্ট, সেটা হলো সবগুলো মাত্রাতেই বৃত্ত দিয়ে বর্ডার দেওয়া আছে, কিন্তু একটাতে নেই। যাই হোক, তারপরেও ছবিটা আমার কাছে ভালো লাগছে। আমি সেই দোকানের সামনে দাঁড়িয়ে ছবিটা দেখছি বলে দোকানে থাকা লোকটি আমাকে বলল, আরে, আপনি তো কলকাতার আর্টিস্ট সেনবাবু, তাই না? আমার যদি ভুল না হয়ে থাকে, আর আজকের ইভেন্টে তো বিশেষ অতিথি হিসেবে আপনিই ছিলেন। আমি বুঝতে পারলাম লোকটা আমাকে চিনতে পেরেছে। আমি নম্রভাবে নিজের পরিচয় দিলাম। জি, আমি সেনবাবু। এই একটু আধটু ছবি আঁকি আর কি। ভালো আছেন তো? আরে হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আর আপনার মতো একজন স্বনামধন্য আর্টিস্ট আমার দোকানে এসেছে, এটা তো আমার জন্য একটা বড় পাওয়া। চা খাবেন স্যার? আমি কি চায়ের কথা বলবো? আমি বুঝতে পারলাম আমার একা ছবির জন্যই আমি লোকটির কাছে বিখ্যাত, আর যে কারণে লোকটি আমার প্রতি অনেকটা আন্তরিক আচরণ করছে। আমি তাকে বললাম, আরে না না, চা লাগবে না। আসলে আমি দূর থেকে আপনার দোকানের একটা পেন্টিং দেখেছি, আর আমার খুব ভালো লেগেছে, আর মূলত সেই পেন্টিংটা টানিয়ে আমি এখানে এসেছি। আরে তাই নাকি? আপনার কোন পেন্টিংটা পছন্দ আপনি একবার বলুন আমাকে। এখানে বেশিরভাগ ছবি আমার আঁকা। আপনি বলুন আপনার কোন ছবিটা পছন্দ, আমি সেই ছবিটা আপনাকে উপহার দিতে চাই। লোকটি যেহেতু উপহার দেওয়ার কথা বলল, তাই আমি চোখে ইশারা দিয়ে কালো ছবিটি দেখিয়ে বললাম, ওই ছবিটা আমার পছন্দ। আপনি কি ওই ছবিটা আমাকে দিতে পারেন? আমি ছবিটা মূল্য দিয়েই কিনতে চাই। আরে কি বলেন, আপনার আমার থেকে কিনে নিতে হবে না, আমি এই ছবিটা আপনাকে উপহার দিব। তবে এই ছবিটা আমার আঁকা নয়, এই ছবিটা আমার এক বন্ধুর আঁকা, আর ছবিটার পেছনে ইতিহাসও আছে। লোকটার কথা শুনে আমি একটু বিস্মিত হলাম। একটা ছবির পেছনে কি ইতিহাস থাকতে পারে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কি ইতিহাস আমাকে কি বলতে পারেন? কেন বলবো না। আমার শৈশবের বন্ধু, নাম তার শৈবাল, সেও আর্টিস্ট, কিন্তু বিগত 10 বছর যাবৎ তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। সেদিন হুট করেই সে আমার বাড়িতে আসলো এবং এই ছবিটি আমাকে দিয়ে বলল, বন্ধু, এটা আমার জীবনের অন্যতম আঁকা ছবি, অথবা এটা আমার জীবনের ব্যতিক্রমধর্মী আঁকাও বলতে পারিস। এই ছবিটা তুই রেখে দে, যদি পারিস কখনো কাউকে দিয়ে দিস অথবা কোনো একটা কাজে লাগিয়ে নিস। এই কথা বলে সে যত দ্রুত সম্ভব ছবিটা আমাকে দিল। এত বছর পর শৈশবের বন্ধুকে পেয়ে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম ঠিকই, তবে তার অস্থিরতার জন্য সেই ইমোশন আর প্রকাশ করার সুযোগ পেলাম না। কিছুক্ষণের মধ্যেই সে চলে গেল। আর এই সেই ছবি যেটা আপনি পছন্দ করেছেন। ও আচ্ছা, তাহলে কি আমি আপনার উপহার পাওয়া ছবিটা পছন্দ করে বসলাম? তাহলে আর দিতে হবে না, আমি কাজটা ভালো করে নিই। আরে না না, আপনি তো আর জানতেন না যে এটা আমার উপহার পাওয়া ছবি। আর তেমন কোনো সমস্যা নেই, আমার সেই বন্ধু বলেছিল এটা কোনো কাজে লাগলে কাজে লাগিয়ে ফেলতে। আর আপনাকে উপহার হিসেবে দেব, এটা অনেক বড় একটা কাজ। আপনি নিঃসংকোচে এই ছবিটা নিতে পারেন, আর সেটা উপহার হিসেবে বিনামূল্যে। ছবিটা আমার ভালো লেগেছে, আর লোকটা যেহেতু জোরাজোরি করছে নেওয়ার জন্য, তাও আবার উপহার স্বরূপ, তাই আমি আর খুব একটা অমত করলাম না। আমি তাকে ভদ্রতা স্বরূপ বললাম,
ধন্যবাদ আপনাকে। লোকটির থেকে ছবিটা সংগ্রহ করলাম এবং আবার ফিরে আসতে শুরু করলাম আমার শহর কলকাতায়। রাতের জার্নি, রাস্তা অনেকটাই ফাঁকা। আমার মনে হয় এ সময় আর জ্যামও থাকবে না। আমি 5.5 থেকে 6 ঘন্টার মধ্যেই কলকাতায় পৌঁছে যেতে পারবো। এদিকে গাড়িতে বসে বসে ভাবছি ছবিটা বাড়িতে নিয়ে কোথায় রাখবো, কোন রুমের দেয়ালে এটা সেট করা যায়। ভাবতে ভাবতে মাথায় আসলো, ছবিটা যেহেতু আমি একজনের থেকে উপহার পেয়েছি আর এটা আমার পছন্দের ছবি, তাই এটা আমি আমার বেডরুমেই রাখবো। তবে বেডরুমের দেয়ালে এটা কতটা স্যুট করবে সে ব্যাপারে আমি নিশ্চিত না, আর সেটা বাড়িতে গিয়েই বোঝা যাবে। রাতের রাস্তা অনেকটাই নীরব এবং নিস্তব্ধ, যে কারণে আমি অনেক জোরে গাড়ি চালাচ্ছি। তারপরেও মনে হচ্ছে রাস্তার দূরত্ব কমছে না। অনেক মানুষকেই বলতে শুনেছি রাতে নাকি রাস্তার দূরত্ব বেড়ে যায়, যদিও এসব ভিত্তিহীন কথা আমি অন্তত বিশ্বাস করি না। যাই হোক, বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছেই ছবিটা টাঙালাম আমার দেয়ালে। দেয়ালের রঙের সঙ্গে ছবিটা খুব মানানসই হয়েছে, দেখেও ভালো লাগছে, যে কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা দেখছি। তবে খুব একটা দেরি করলাম না, এই মুহূর্তে আমার ঘুমটা ভীষণ প্রয়োজন, যে কারণে চলে গেলাম বিছানায় আর অচেতন হয়ে পড়লাম গভীর ঘুমে। সকাল হয়ে গেছে, আর এই সকাল সকাল আমি একটু বাইরে বের হয়েছি, যদিও প্রয়োজনটা আমার ব্যক্তিগত। তবে আজকে সারাটা দিনই আমার ব্যস্ততার মধ্যে কাটবে। আজকে আমার বেশ কিছু কাজ রয়েছে, যে কারণে সকাল সকাল যেহেতু বাড়ি থেকে বের হয়েছি, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আর আমার বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া গাড়িটা তো রয়েইছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। যাই হোক, সারাদিন আমি আমার কাজকর্ম শেষ করলাম, এখন রাত হয়ে গেছে আর আমিও বাড়ি ফিরেছি। বেডরুমে পৌঁছেই আমার চোখে পড়ল কালকে লাগানো সেই ছবিটা। আসলে ছবিটা আমার ঘরের দেয়ালের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করেছে। তবে আমি অনেক চেষ্টা করেও এই ছবির কোনো গ্রামার খুঁজে পাইনি। তবে যাই হোক, এখন এই ছবিটা নিয়ে ভাবার সময় না, কারণ আজকে আমি অনেক কাজ করেছি, যে কারণে আমি এখন ক্লান্ত। তাই এই মুহূর্তে ঘুমিয়ে পড়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, আর আমি তাই করলাম। প্রায় মধ্যরাত, হঠাৎ করেই আমার ঘুম ভাঙল। কিন্তু ঘুম ভেঙে আমি যা দেখতে পেলাম, তাতে আমার গায়ের রক্ত শীতল এবং হিম হয়ে এসেছিল। আমি বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে। আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি, নাকি সত্যি এরকম কিছু হচ্ছে। সেই ছবিটা জল জল করছে, মনে হচ্ছে যেন এটা একটা জীবন্ত ছবি। আমি জানি না কেন এমন হচ্ছে। আদৌ কি সেই ছবিটা শুধুই একটা ছবি, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ইতিহাস? আমি ধীরে ধীরে উঠে সেই ছবিটির কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু হঠাৎ করেই আমার দেহটা যেন কেমন অবশ হয়ে যেতে শুরু করলো। সারা দেহের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম আমি। বন্ধুরা, আপনারা দেখছেন কলকাতার খবর। এই মুহূর্তে আমি আছি কলকাতা শহরের বিখ্যাত চিত্রশিল্পী সেনবাবুর বাড়িতে। বিগত 2 দিন ধরে সেনবাবুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে তিনি শেষবার দেখা করেছেন তার এক বন্ধুর সঙ্গে, আর সেটাও 2 দিন আগে। আর সেদিন রাতের পর তাকে আর কেউ দেখেনি, এবং তিনিও আর কারো সাথে দেখা করেননি। এমনকি এখন পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কলকাতা পুলিশ এক রহস্যময় খবর জানিয়েছে।
সেনবাবুর ঘর থেকে সেই ছবিটি উদ্ধার হয়েছে, যেই ছবিটি এর আগেও অনেক গুম হওয়া মানুষের ঘর থেকে উদ্ধার করা হয়েছে, তবে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সেনবাবু এই ছবি কোথায় পেলেন, এই খবরটিও সবার অজানা। তাই কলকাতা পুলিশ এবং অনেকেই সেই ছবিটিকেই দায়ী করছেন। তবে এই ছবির ইতিহাস বা কি এই ছবির মূল ঘটনা তা কেউই জানে না। বন্ধুরা, গল্পটির শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের কাছে। আপনার এই ছবিটি সম্পর্কে কি মনে হয়? এই গল্পটি আমার লেখা হলেও এই ছবিটির ইতিহাস সম্পর্কে কিছু লেখার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হলো। তাই অবশ্যই কমেন্ট বক্সে এই ছবিটি সম্পর্কে আপনার যা মনে হয় সেই মতামত দিয়ে যাবেন। আবারও ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি।